জনাব ইকতেদার আহমেদ, আপনার কাছে আসি। এই যে নির্বাচনে অনিয়ম নিয়ে যখন প্রশ্ন ওঠে এবং সেটার ব্যাপারে একটা কথা প্রচলিত রয়েছে যে যতক্ষণ মানে ফলাফল ঘোষণা হয়ে যাওয়ার পরে এই ব্যাপারে আসলে নির্বাচন কমিশনের কিছু করার থাকে না এবং তারপরে ব্যাপারটি চলে যায় আদালতে, নির্বাচনী ট্রাইব্যুনাল, সেটা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ, অন্যান্য ক্ষেত্রে অধস্তন আদালত। সেখানেও নির্বাচনের পরে অনিয়ম নিয়ে অভিযোগ করে কেউ মামলায় জিতে এসেছেন এমন নজির বোধ করি বাংলাদেশে খুব বিরল। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে মনে হয় না হয়েছে এখন পর্যন্ত। সেখানেও কি পরিবর্তন প্রয়োজন, নাকি যে প্রক্রিয়াটা আছে সেটা যথেষ্ট বলে মনে হয় আপনার? না, আপনি যেটা বললেন যে ধরেন নির্বাচন পরবর্তী একটা এই যে কনস্টিটিউয়েন্সিতে নির্বাচন হয়ে গেল, নির্বাচন পরবর্তী তারপরে হচ্ছিল নির্বাচন কমিশনের কাছে ফলাফল পাঠানো হয়। তো নির্বাচন কমিশন কিন্তু যতক্ষণ পর্যন্ত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ না করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একজন প্রার্থী নির্বাচিত প্রার্থী না, মানে ততক্ষণ পর্যন্ত তিনি এমপি না। তো এখন আমরা দেখেছি নির্বাচন কমিশনে, আমি নিজেও কাজ করেছি, আমি নির্বাচন কমিশনের লিগ্যাল সেলের প্রধান ছিলাম এবং আমি যখন ছিলাম নির্বাচন কমিশনে একই বছর দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। একটা হলো ষষ্ঠ সংসদ নির্বাচন, আর একটা হচ্ছিল সপ্তম সংসদ নির্বাচন। তো এখন আমি নির্বাচন কমিশনে থাকা অবস্থায়ও দেখেছি বা তার পূর্ববর্তীও আমি শুনেছি যে বিভিন্ন নির্বাচনের সময় ধরেন এই যে নির্বাচন কমিশন থেকে যদি উদ্যোগ নেওয়া হয়, যখন রাজনৈতিক সরকার থাকে, যে উদ্যোগ নেওয়া হয় যেটা আমরা তদন্ত করব এবং গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ বিলম্বিত করব, কিন্তু দেখা যাচ্ছে যে রাজনৈতিক প্রেশারের কারণে সেটা করা সম্ভব হয়ে ওঠে না। এই চাপটা কিভাবে দেওয়া হয়? এই চাপটা দেওয়া হয় ধরুন পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে তো এই চাপ তো বিভিন্নভাবে পলিটিক্যাল গভর্নমেন্ট দিতে পারে। তাদের যে বিভিন্ন অঙ্গ সংগঠন আছে না, বিশেষ করে ছাত্র সংগঠনের ছেলেপিলেকে পাঠিয়ে সেখানেও থ্রেট করতে পারে, এই ধরনের হতে পারে আর কি। তো আপনি তো ইয়েতে দেখেছেন যে মাগুরা নির্বাচন যখন হলো, তো তখন উনি তো কিন্তু কর্মরত আপিল বিভাগের কর্মরত বিচারক ছিলেন, এই রূপ সাহেব যে ছিলেন। তো এখন যে আপিল বিভাগের কর্মরত বিচারককে এই নির্বাচন কমিশনে কিন্তু নিয়োগ দেওয়ার কোনো সুযোগ নাই। তারপরে বাংলাদেশের ক্ষেত্রে এটা হয়েছে, ওই রূপ সাহেবের ক্ষেত্রেও নিয়োগ দেওয়া হয়েছিল, রূপ সাহেবের সাথে ছিল জাস্টিস নইমুদ্দিন। যাই হোক, ওটা তো পরে একাদশ সংশোধনীর মাধ্যমে ওটাকে হয়তো প্রোটেক্ট করা হয়েছে ওই নিয়োগটা। এরপরে যে আবার জাস্টিস আজিজকে যখন দেওয়া হলো, উনিও আপিল বিভাগের কর্মরত বিচারক থাকা অবস্থায় ওনাকে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হলো। তো এই নিয়োগ কিন্তু সংবিধান অনুযায়ী একদম সম্পূর্ণ অবৈধ, সংবিধান অনুমোদন করে না। কিন্তু তারপরে আমরা দেখেছি যে এই ধরনের নিয়োগ হচ্ছে। যেমন আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে যে একজন ব্যক্তি, একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি 9 বছর ছিলেন, এটাও সংবিধান কিন্তু অনুমোদন করে না। আইন কমিশন তো একটা গবেষণাধর্মী প্রতিষ্ঠান। আপনার 72 সংবিধানে যেটা ছিল যে একজন হাইকোর্টের একজন বিচারক অবসর পরবর্তী প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হতে পারবে না। ইট ওয়াজ 1972 কনস্টিটিউশন। পরে 5th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, পঞ্চম সংশোধনীর মাধ্যমে বলল যে হাইকোর্ট বিভাগ থেকে অবসরের পরে তিনি আপিল বিভাগে ওকালতি করতে পারবে এবং জুডিশিয়াল এবং কোয়াজি জুডিশিয়াল পোস্ট হোল্ড করতে পারবে। এখন আপনি পঞ্চম সংশোধনী বাতিল করলেন, পঞ্চম সংশোধনী বাতিল পরবর্তী পঞ্চম সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারকদেরকে যে সুবিধা দেওয়া হয়েছে ওই সুবিধাটা আপনি রেখে দিলেন। তাহলে এটা তো হয়েছিল ম্যাটার অফ কনভেনিয়েন্স অ্যান্ড ইনকনভেনিয়েন্স। তা আপনি যেটা হচ্ছিল আপনার অনুকূলে সেটা আপনি রাখবেন, যেটা আপনার প্রতিকূলে সেটা আপনি রাখবেন না। তো এখন আপনি আমাদের বিচার বিভাগ বলেন, নির্বাচন কমিশন বলেন, এগুলো তো হচ্ছিল সাংবিধানিক প্রতিষ্ঠান। এখন আপনি যদি বাংলাদেশের নির্বাচনী ইতিহাস যদি পর্যালোচনা করেন, আপনি দেখেন যে এদেশে দলীয় সরকারের অধীনে এই যাবৎকাল পর্যন্ত 8টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, 8টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখানে দলীয় সরকার হিসেবে আওয়ামী লীগ ছিল, দলীয় সরকার হিসেবে জাতীয় পার্টি ছিল এবং দলীয় সরকার হিসেবে বিএনপি ছিল। এখন এই দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত 8টি নির্বাচনে যারা হচ্ছিল ক্ষমতাসীন, তারা প্রতিটি নির্বাচনে তারা বিজয়ী হয়েছে। আর দলীয় সরকার বহির্ভূত সরকারের অধীন যে 4টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই 4টি নির্বাচনের প্রতিটি নির্বাচনের ক্ষেত্রেই দেখা গিয়েছে যে নির্বাচনের অব্যবহিত পূর্বে যারা ক্ষমতাসীন ছিল তারা নির্বাচনে পরাভূত হয়েছে। তাহলে আমরা যে কোনো সংসদ নির্বাচন যদি দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হয় অথবা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়, তাহলে আমরা বাংলাদেশের নির্বাচনী যে ইতিহাস, সেই ইতিহাস পর্যালোচনায় কিন্তু আমরা আগাম অনুধাবন করতে সক্ষম যে দলীয় সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হলে নির্বাচনের ফলাফল কী হবে, বা কারা সরকার গঠন করবে, বা কারা বিজয়ী হবে। তো বাংলাদেশের যে নির্বাচন নিয়ে যে বিতর্ক, এটা কী ধরনের বিতর্ক? এটা হচ্ছে হলো যে একটা সরকারের মেয়াদ অবসান পরবর্তী কোন ধরনের সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই বিতর্কটা কিন্তু সকল রাজনৈতিক দলের সমঝোতার
বা ঐক্যমতের মাধ্যমেই কিন্তু এই বিতর্কটা সমাধান করা হয়েছিল। সমাধান পরবর্তী আমরা দেখলাম যে একতরফাভাবে আবার এই যে এই ত্রয়োদশ সংশোধনী বাতিল করা হলো, এবং বাতিল করে যে পঞ্চদশ সংশোধনীর ব্যাপারে আমাদের এই যে বদিউল আলম মজুমদার সাহেব উনিও একটু আলোকপাত করেছেন। এই পঞ্চদশ সংশোধনী এবং সংবিধানের যে চতুর্থ সংশোধনীর মাধ্যমে যে একদলীয় শাসন প্রবর্তন, এই দুটোর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ওনারা সংবিধানের বর্তমান যে অবস্থায় নিয়ে এসেছেন, এখানে কিন্তু একদলীয় শাসন প্রলম্বিত বা একদলীয় শাসন দীর্ঘায়িত করার, সংবিধানকে দীর্ঘায়িত করার একটা হাতিয়ারে পরিণত করেছিলেন। এখন আপনি দেখেন যে বিরতির সময় হয়ে গেছে, তাহলে আপনার কাছে ফিরে আসি। দর্শক একটু পরে ফিরে আসছে, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। আমরা ছিলাম জনাব ইকতেদার আহমদ আপনার কাছে, যে প্রসঙ্গে ছিলেন। যে দেখুন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ওনারা কী করলো, যে সংবিধানে নতুন করে দুটো অনুচ্ছেদের সন্নিবেশন করলো। একটা হচ্ছিল 7 ক, আর একটা হচ্ছিল 7 খ। তো 7 ক এর মাধ্যমে যেটা করলো সেটা হলো যে বললো যে যদি কেউ এই সংবিধান রদ, রহিত, বাতিল বা স্থগিত করে, তাহলে এটার সাজা হলো মৃত্যুদণ্ড। আর যদি এই সংবিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করে, সেটার সাজা হলো রাষ্ট্রদ্রোহ সম অপরাধ এবং প্রচলিত আইনের সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড। এখন একটা সংবিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস তখনই পরাহত হয় যখন আপনি সংবিধানের নির্দেশনার ব্যত্যয়ে কাজ করবেন। এখন সংবিধান আপনাকে যেভাবে কাজ করতে বলছে, যেমন সংবিধানের আমি একটা উদাহরণ যদি আপনাকে দিই, জেসমিন মধ্যে একটু দিয়েছিল, টাচ দিয়েছিল। যেমন আমাদের এটা হচ্ছিল দশম সংসদ নির্বাচন। দশম সংসদ নির্বাচনে দেখা গেল যে 154 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এখন 154 জন প্রার্থী যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়, ওই সংসদকে আপনি কখনো সংবিধানসম্মত পন্থায় গঠিত কথা বলতে পারেন না। বিকজ আর্টিকেল 65 সাব আর্টিকেল 2 সেখানে বলে দেওয়া আছে যে একক আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে প্রত্যক্ষ নির্বাচনে নির্বাচিত 300 এবং তাদের আনুপাতিক প্রতিনিধিত্বের প্রতি নির্বাচিত 50, মোট 350 সদস্য সমন্বয়ে সংসদ গঠিত হবে। তাহলে যে নির্বাচনের 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, ওই সংসদকে তো আপনি কোনোভাবেই আপনি বলতে পারেন না যে ইট ফুলফিলস দি স্পিরিট অফ আর্টিকেল 65 সাব আর্টিকেল 2 অফ দি কনস্টিটিউশন। এখানে সমস্যাটা শুরু তো হলো 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। যখন বিএনপি আসলো, তখন তারা এসে প্রথমে বিচারপতিদের বয়সটা বাড়ানো এবং সেখান থেকে যে বিতর্কের শুরু, তারপর 1/11 সরকার এবং তারপর আওয়ামী লীগের হাতে ত্রয়োদশ সংশোধনী। এই যে রাজনৈতিক সরকার 2/3 ক্ষমতা নিয়ে আসবে, সংবিধান পরিবর্তনের ক্ষমতা নিয়ে আসবে, তারাই যে আবার এই গোটা নির্বাচনী ব্যবস্থা বলুন বা নির্বাচনকালীন সরকারের ব্যবস্থা বলুন সব ওলটপালট করে দেবে না, তার নিশ্চয়তা কিভাবে দেয় না? আপনি যেটা বললেন যে মানে 2/3 সংখ্যাগরিষ্ঠতা আনার পরেও এখন সংবিধানকে তারা যে অবস্থা নিয়ে গিয়েছে, ওই জন্যই আমি 3টে অনুচ্ছেদের কথা বলতে চাচ্ছিলাম। তারপর হচ্ছিল 7 খ। 7 খতে গিয়েও তারা বলল যে সংবিধানের হলো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ, তারপরে 150 অনুচ্ছেদ এবং মৌলিক কাঠামোর বিধানাবলী সম্বলিত যে সকল অনুচ্ছেদ আছে, এগুলো হচ্ছিল সংশোধন অযোগ্য এবং গণভোটের বিধানটা সংবিধান থেকে তারা রহিত করেছে বা বাতিল করেছে। তাহলে যদি আমি যে অনুচ্ছেদগুলোর কথা বললাম এবং মৌলিক কাঠামো সংক্রান্ত বিধানাবলী সহ আপনি যদি এটাকে এই কম্পাইল করেন, তাহলে দেখা যাচ্ছে যে সংবিধানের 2/3 হলো সংশোধন অযোগ্য। এরপরে তারা কি করেছে, সংবিধানে একটা অনুচ্ছেদ আছে 150, এটাকে বলা হয় টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল প্রভিশন, ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী। আমাদের আমাদের এই বাংলাদেশ অভ্যুদয় পরবর্তী সংবিধান বহির্ভূত যে সকল শাসন, যে জিয়াউর রহমান সাহেবের সামরিক শাসন, তারপরে এরশাদ সাহেবের সামরিক শাসন এবং শাহাবুদ্দিন সাহেবের 3 জোটের রূপরেখার, এটাকে আমরা বলবো হলো অস্থায়ী সরকারের শাসন, যে এই 3টি শাসনকে বৈধতা দেওয়া হয়েছিল সংবিধানের 5ম, 7ম এবং 11দশ সংশোধনীর মাধ্যমে। তাহলে কিভাবে বৈধতা দেওয়া হয়েছে? ওই যে আমাদের যে সংবিধানের 150 অনুচ্ছেদ আছে, যে ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী হিসেবে 4th শিডিউলে এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ওরা এই 150 অনুচ্ছেদটাকে ওরা লিমিট করে দিয়ে বললো যে ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী বলতে 1971 সালের 26শে মার্চ থেকে 1972 সালের 16ই ডিসেম্বর, অর্থাৎ যেদিন থেকে সংবিধান কার্যকর হয়েছে, এই পিরিয়ডটাকে বোঝাবে। বিয়ন্ড কোনো পিরিয়ড ক্রান্তিকালীন বা অস্থায়ী বিধানাবলী হিসাবে গণ্য হবে না। সাপোজ ধরেন এখন যে ইউনূস সাহেবের নেতৃত্বাধীন যে সরকার আছে, এটা ভবিষ্যতে তো ধরেন এটারও কিন্তু ভ্যালিডেশনের
প্রয়োজনীয়তা দেখা দেবে এবং এই ভ্যালিডেশনটা মানে ইন অ্যাবসেন্স অফ দি পার্লামেন্টারি ভ্যালিডেশন বাই এনি কোর্ট ইজ নট ভ্যালিডেশন ইন দি আই অফ দি ল। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যে আমাদের যে ১/১১ যে সরকারটা ছিল ওই সরকারটা কিন্তু অ্যাজ অফ টুডে নট ভ্যালিডেটেড বাই দি পার্লামেন্ট। এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে আমাদের বিদায়ী প্রধানমন্ত্রী উনি আমেরিকা যাওয়ার সময় এয়ারপোর্টে বলেছিলেন এই সরকার আমাদের আন্দোলনের ফসল এবং এই সরকারকে আমরা বৈধতা দেব, এই সরকারের কার্যকলাপকে। পরবর্তীতে উনি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন, উনি তাদেরকে বৈধতা দেন নাই। উনি কী করলেন, তত্ত্বাবধায়ক সরকারের বাতিল সংক্রান্ত যে আপিল মামলা, ওই মামলায় খায়রুল হক সাহেবকে দিয়ে ফরমাইশি আর কি একটা প্যারাগ্রাফ লিখালেন, প্যারাগ্রাফ দিয়ে লিখিয়ে এটাকে বৈধতা দেওয়ার প্রয়াস নিলেন। তাহলে এটা হচ্ছে হলো যে অপ্রাসঙ্গিক আলোচনায় বৈধতা দেওয়ার প্রয়াস, ইট ইজ নো ভ্যালিডিটি ইন দি আই অফ দি ল। তাহলে এখন যে আমাদের বর্তমান যে সরকার আছেন ওনাদেরও কিন্তু পলিটিক্যাল ডায়ালগের প্রয়োজন হবে। একটা রোড ম্যাপ তারা তো নিশ্চয়ই ঘোষণা করবেন তাদের রোড ম্যাপ, এবং তারা যে আমাদের যে বিভিন্ন এখন যে সকল রাজনৈতিক দলের ব্যাপক সমর্থন আছে, ব্যাপক জনসমর্থন আছে, এবং আগামী সংসদ নির্বাচনে যে সকল দলের সরকার গঠনের মানে একটা দল বা দুইটা দল বা তিনটা দল ছোটোখাটো দল সবাই মিলে হয়তো সরকার গঠন করবে, তো তাদের যদি ধরেন তাদের থেকে যদি পলিটিক্যাল কমিটমেন্ট যদি ওনারা যদি আদায় করতে না পারেন তাহলে কিন্তু এটা যে ওনাদের জন্য কিন্তু বিপর্যয়ের বার্তাবহ। যেমন বিপর্যয়, যেমন এই যে ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন ওনারা তো আর এখন দেশে আসতে পারছে না, আপনি তো নিশ্চয়ই জানেন। তো তাহলে হলো যে এই যে এখন যেহেতু সংবিধান সম্মত পন্থায় যে কোনো সরকার যদি গঠিত যদি না হয় তাহলে আপনাকে সেটাকে সাংবিধানিক বৈধতা দিতে হবে। কিন্তু সাংবিধানিক বৈধতা দেওয়ার পথ এখন রুদ্ধ। আপনি যতক্ষণ পর্যন্ত না পঞ্চদশ সংশোধনী বাতিল না করছেন আপনি ততক্ষণ পর্যন্ত এটাকে সাংবিধানিক বৈধতা দিতে পারবেন না। এবং পঞ্চদশ সংশোধনী বাতিল করার ব্যাপারে বৈধ কর্তৃপক্ষ আগামী সংসদ। আগামী সংসদের মাধ্যমে আপনি পঞ্চদশ সংশোধনীও বাতিল করতে পারেন, আপনি আগামী সংসদের মাধ্যমে আপনি ত্রয়োদশ সংশোধনীও বাতিল করতে পারেন। বাতিল পূর্ববর্তী আপনি ওনারা এখন যারা ক্ষমতাসীন আছেন তারা একটা নির্বাচন পরিচালনা করবেন। এখন তো অনেকে তো অনেক ধরনের কথা বলে, কিন্তু আপনাকে তো আমাদের বর্তমান যে বিদ্যমান সংবিধান আছে, যেহেতু আপনি সংবিধানকে বহাল রেখেছেন, সংবিধানকে আপনি স্থগিত করেন নাই। জিয়া রহমান সাহেব স্থগিত করেছিল, এরশাদ সাহেব স্থগিত করেছিল। স্থগিত করে ওনাদের পন্থা কী ছিল, ওনারা সংবিধান স্থগিত করে তারপরে ওনারা রাজনৈতিক দল গঠন করেছিল। সংবিধান পরবর্তীতে তারা ধাপে ধাপে পুনরুজ্জীবিত করেছে। এরশাদ সাহেবও রাজনৈতিক দল গঠন করেছে। এরপরও দেখা গেল যে তাদের দুইজনের কেউই কিন্তু 2/3 মেজরিটি পায় নাই। জিয়া রহমান সাহেবকে এই সংবিধান এই যে পঞ্চম সংশোধনীর মাধ্যমে যে তার শাসনকালকে অনুমোদন দেওয়ার জন্য অন্যান্য ছোট দলের সমর্থন নিতে হয়েছিল। এরশাদ সাহেবকেও দেখা গিয়েছে যে অন্যান্য ছোট দলের সমর্থন নিতে হয়েছিল। তো সুতরাং আগামীতে আমি মনে করবো আর কি যে এখন থেকেই কিন্তু এই প্রসেস বা পলিটিক্যাল ডায়ালগ এটা শুরু করা উচিত। এটা যদি শুরু করা না হয় দেশ এবং জাতির জন্য এটা কিন্তু বিপর্যয়ের বার্তাবহ। ধন্যবাদ।